আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতে গিয়ার সংবাদ শিরোনাম। খুনি ও অর্থ পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না মন্তব্য। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন, ক্যাম্প পালানোদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী। মানসিকতায় দুর্নীতি দমনে বড় চ্যালেঞ্জ মনে করেন দুদক চেয়ারম্যান, নতুন প্রজন্মকে দুর্নীতি বিরোধী করে গড়ে তোলার উদ্যোগ। এবং বৃষ্টিতে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ টাইগার শিবির, দলের পারফরমেন্সে সন্তুষ্ট অধিনায়ক মাশরাফি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইরানে পথ শিশুদের বিনা পয়সায় লেখাপড়া করানোর খবর। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। খুনি ও অর্থ পাচারকারীদের অবশ্যই শাস্তি নিশ্চিত করা হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের শেষ দিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এ সভায় প্রধানমন্ত্রী লন্ডনে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, যারা অর্থ পাচার করেছে তাদের বিচার হবে। যারা এই খুনি হত্যাকারী, এদের সাজা, অনেকের সাজা হয়েছে, এই সাজাও যাতে কার্যকর হয় তার ব্যবস্থাটাও আমরা করব। যেমন জাতিপিতা হত্যাকারীদের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, আর এইভাবে অপরাধী যারা যতই পালিয়ে থাকুক, যতই অর্থ ব্যয় করুক, এদের কোনোদিন ক্ষমা নেই, জাতি এদের ক্ষমা করবে না। বিগত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং গত 10 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। আর যেন কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, ইতিহাস বিকৃতি করতে না পারে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এর এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, ইতিমধ্যে আল্লাহর রহমতে ক্ষুধামুক্ত আমরা করতে পেরেছি, দারিদ্র্যমুক্ত ইনশাল্লাহ আমরা করতে পারবো। এবং বাংলাদেশ একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবে, আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, মনোনয়ন বাণিজ্যই গত নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একথা জানান। তিনি আরও জানান, শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের গ্রেফতারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এনামুল কবির রূপম জানাচ্ছেন। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারি পর্যায়ে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। এরই মাঝে চীনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বলতে পারবো না কবে যাবেন, আমরা আশা করছি মিয়ানমার সরকার তাদেরকে সময় মতো ফেরত নিয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা জানেন, আমি আমাদের চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে আমি সেখানে গিয়েছিলাম। সেখানেও এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারাও আমাদেরকে বলছে যে আমাদের প্রচেষ্টা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিকভাবে, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিকভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে রাখার জন্য, এবং চীন সরকার
তারাও সহযোগিতা করবে, এরা যাতে সত্তর ফিরে চলে যায়। কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আসা নারী ও শিশুসহ ২৬ রোহিঙ্গা ৬৮টি পাসপোর্ট সহ ডিবির জালে গ্রেপ্তার নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যখন ঢুকছিল আমাদের দেশে, তাদের আমরা বায়োমেট্রিক্স যুগে তাদের আমরা নিবন্ধন করেছিলাম। এখন এরা এতই বিস্তৃত জায়গার ভিতরে এরা সীমাবদ্ধ রয়েছে, এদেরকে মানে আমাদের নিরাপত্তা বাহিনী থেকে আরম্ভ করে সবাই আমাদের সজাগ রয়েছে। তারপরেও যেহেতু কোনো প্রাচীর নেই, এরা হঠাৎ করে এসে যাওয়ার পরে আমরা অযাচিত মানে অতর্কিতে আসছে, আমরা একটা প্রস্তুত ছিলাম না। তা কোনো প্রাচীর এবং কাঁটাতারের বেড়া কিছুই নেই, সেই জন্য তারা যত্রতত্র যেখান দিয়ে বের হয়ে যেতে পারে এবং তারই সুযোগ নিচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সতর্ক সরকার, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দুদকে জনবল সংকট এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব এবং মানসিকতায় দুর্নীতি দমনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দুদক চেয়ারম্যান। চ্যানেল আইকে তিনি বলেছেন, আগামী প্রজন্ম যাতে দুর্নীতি বিরোধী মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, এখন সেদিকে বেশি জোর দিচ্ছে দুদক। চকর মালিথা জানাচ্ছেন। ব্যক্তি পর্যায়ের দুর্নীতি বিরোধী অভিযানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতির তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করে সম্প্রতি আলোচনায় আসে দুদক। দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড এবং পরিকল্পনা নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন দুদক চেয়ারম্যান। আমাদের যে জনবল তার সক্ষমতার অভাব আছে, সেটাই সবচেয়ে বড়। বাইরে একটা পারসেপশন যে সরকার যা বলে আমরা তা করি, এরকম একটা পারসেপশন। আমি সহজ ভাষায় বলছি আপনাকে, এটি এক সম্পূর্ণ ভুল ধারণা। সরকারের কোনো বলা বলি আমার এখানে দেখে নেই আমি। দুর্নীতি দমন কমিশন যে আছে, দুর্নীতি দমন কমিশন যে কিছু একটা করতে পারে, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি করলে যে কিছু একটা হয়, এই সংবাদ, এই মেসেজ, এই বার্তা আমি দিতে পেরেছি সমাজের সর্বস্তরে। এবং আরেকটি সফলতা হচ্ছে যে আমি এই কমিশন প্রমাণ করতে পেরেছে যে নোবডি ইজ আনটাচেবল। দেশের ২৮,০০০ স্কুলে দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মসূচির কথা জানালেন দুদক চেয়ারম্যান। এবার আমাদের সবচেয়ে বেশি ফোকাস হবে ফিউচার জেনারেশন। আমাদের যারা আগামী প্রজন্ম, তাদের মনের মধ্যে দুর্নীতির এই যে কুফল, দুর্নীতি যে একটা খারাপ কাজ, সমাজের একটা ক্যান্সার দুর্নীতি, এটি আমরা ওদের মনের মধ্যে গঠিত করে দিতে চাই। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা এগুলা দিই, ওয়াটার বোতল দিই, আমরা প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে আমরা খাতাও দিই। দেশটা যে আমার, দেশটা যে আমি ওন করি, এই দেশটা আমি বিলং করি, এই দেশ যে আমার, সেটা আমরা এই যে বাচ্চাদের ছবি টবি দিয়ে, পতাকা দিয়ে, খাতার পেছনে আমরা অসৎসঙ্গ ত্যাগ করব, অলসতা ভালো নয়, নিষ্ঠুর স্বভাব ভালো নয়, এই যে কিছু কথা যেগুলো আমরা মনে করি যখন তারা বড় হবে তাদের মনে গেঁথে থাকবে। সন্তানদের কাছে থেকে অভিভাবকরাও যাতে দুর্নীতিমুক্ত থাকার অনুপ্রেরণা পায়, তাও এই কার্যক্রমের লক্ষ্য। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দলকে চাঙ্গা করতে হলে সময়ের সাথে অনেক বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার রাজনীতির আসার 3 যুগ পূর্তিতে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় তিনি বলেন, কোথায় সমস্যা আছে তা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সব ধরনের সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদও বক্তৃতা করেন। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন। আমাদেরকে কিন্তু হতাশ করে চলবে না, যেখানে যতটুকু সুযোগ আছে সেই সুযোগটুকু ব্যবহার করতে হবে। দুনিয়া পাল্টাচ্ছে, অতি দ্রুত পাল্টাচ্ছে। গোটা পৃথিবীর রাজনীতি, ভূ রাজনীতি এখন ভিন্ন ধারায় গেছে। সেই রাজনীতির ধারাটাকে আত্মস্থ করে আমাদেরকে আমাদের পথ নিরূপণ করতে হবে। ট্রাইনেশন 1 সিরিজে বৃষ্টি বাধায় বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ পণ্ড হওয়ায় হতাশ 2 দলের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের ধারাবাহিকতা এবং পারফরমেন্স শুধু এই সিরিজেই নয়, বিশ্বকাপেও ধরে রাখবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা মাশরাফির। আদিল আহমেদ শান জানাচ্ছেন। ডাবলিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে ম্যাচ।
পয়েন্ট খুইয়ে তাই হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। খুবই খারাপ লাগছে। আমরা সবাই চেয়েছি ম্যাচটা হোক, কিন্তু আবহাওয়ার উপর তো আমাদের হাত নেই, তাই এটা আমাদের মেনে নিতেই হবে। টাইগার দলপতির মতো স্বাগতিক শিবিরেও অসন্তুষ্টি। সিনিয়রদের চেয়ে জুনিয়রদের অভিজ্ঞতা অর্জনই এ ট্রাইনেশনের মূল লক্ষ্য আইরিশদের। সত্যি হতাশার, তবে আবহাওয়াকে দোষ দিয়ে তো আর লাভ নেই। টুর্নামেন্টের শুরুটা আমাদের ভালো হয়নি। সিনিয়ররা পারফর্ম করলেও তরুণ এবং স্কোয়াডে আসা নতুনদের তো চাপ প্রয়োগ করে ভালো কিছু পাওয়া যাবে না। তবে বিশ্বকাপের আগে 2-1 ম্যাচের জয় আমাদের বদলে দিতে পারে। আইরিশ কন্ডিশনে এবং উইকেটে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই 260 রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8 উইকেটের বড় জয়ের ধারাবাহিকতা ইংল্যান্ড বিশ্বকাপেও ধরে রাখতে চায় টিম টাইগার্স। ওপেনিংয়ে তামিম সৌম্যর 144 রানের পার্টনারশিপ সহ আন্তর্জাতিক ম্যাচে টপ অর্ডারদের রানে ফেরায় স্বস্তি লাল সবুজ শিবিরে। উইন্ডিজদের বিপক্ষে 260 রান তাড়া করে আমরা জিতেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে 2 ওপেনারের ছন্দে ফিরতে দেখে খুবই ভালো লেগেছে। এই ধারাবাহিকতা থাকলে বিশ্বকাপে খুবই উপকার হবে টাইগারদের। অভিজ্ঞ সাকিব মুশফিকের মতো তরুণ মিরাজরাও ব্যাটিং বোলিংয়ে ভালো করছে, তবে আমাদের আরও উন্নতি করতে হবে। একই ভেন্যুতে 13ই মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে জ্বলন্ত কয়লা খনির কারণে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে রয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকারি এলাকাবাসীকে পুনর্বাসন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জীবিকার টানে অনেকেই আবার আগুনের মুখে ফিরে যাচ্ছেন। প্রণয় পলিকার প্রজারীয় রিপোর্ট। ভারতে স্টিল তৈরির একমাত্র কয়লা খনি ঝাড়খণ্ডের ধানবাদ শহরের ঝারিয়া। মাটির নিচে আগুন লেগে খনিটি 100 বছর ধরে জ্বলছে। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস, তাপ আর ধোঁয়া। বৃষ্টি হলে আরও বিপর্যয় ঘটে। বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্ট ও দুরারোগ্য নানা রোগে ভুগছেন এলাকাবাসী। बहुत खतरनाक है। ऐसा है कि मान लीजिए पानी बारिश वगैरह। এই পরিবেশ খুবই ভয়াবহ। বৃষ্টি হলে বাতাস আরো বিষাক্ত হয়ে আমাদের সবার ঘরে ঢুকে পড়ে। এছাড়া ভয়াবহ ভূমিধসের আতঙ্কও এখন সবার মনে। कभी भी धस सकता है, जिस हिसाब से आ गया कि कभी भी धस सकता है यहाँ पे भी। ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ ধাপে 12ই মে ভোট দেবেন ঝাড়খণ্ডের এই এলাকার মানুষ। পুনর্বাসনের সময় কর্মসংস্থানের দাবি তাদের। 2004 का जेकरा ना है वो कहां जाएगा। শুধু 2004 সালের ভোটারদের ঘর দেয়া হচ্ছে, কিন্তু চাকরি ছাড়াই। তাছাড়া যারা 5, 6, 7 ও 8 সালের ভোটার তারা কোথায় যাবে? এছাড়া বৃদ্ধরা আছেন, শিশুরা আছে, তাদের খাবার যোগান দেবে কে? রোজগার থেকে কেউ নেই দেগা কিছু। সরকারের ঝাড়িয়া পুনর্বাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ কিছু জটিলতার কথা বলছে। অনেক সময় পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় দলিল এবং নাগরিকত্বের প্রমাণ না থাকায় তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না। বারবার তারিখ পরিবর্তন ও পুনর্বাসনের কাজকে জটিল করে তুলেছে। 19 শতকের শেষ দিকে বিভিন্ন বেসরকারি কোম্পানি ঝাড়িয়া কয়লা খনি খনন শুরু করে। 25 বছর পর 1916 সালে খনিতে আগুন লাগে। এরপর থেকে ঝাড়িয়া খনি জ্বলছে। প্রণয় পলিকার প্রজারীয়, চ্যানেল আই। ঢাকেশ্বরী মন্দিরে প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর চতুর্থাপূরক হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বাবার মৃত্যুর 4 দিন পর সুবীর নন্দীর একমাত্র মেয়ে এই নিয়ম পালন করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে সুবীর নন্দীর জন্য প্রার্থনা করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয় 19শে মে প্রয়াত সুবীর নন্দীর শ্রাদ্ধের মূল অনুষ্ঠান হবে। শ্রাদ্ধ দিয়ে যেগুলো পরবর্তী কাজ যেগুলো রয়ে গেছে, যেগুলো আমার মা আর ভাইয়েরা করবে। আজকের যে কাজ হয়েছে, তো প্রার্থনা করছি আমার বাবার জন্য আত্মার শান্তি কামনা হয়। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তিনি গত 9 দিন ধরে লাইফ সাপোর্টে আছেন। রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের পরিবারের সদস্যরা জানান, গুণী এই অভিনেতাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। 26শে এপ্রিল তার ফুসফুসে অস্ত্রোপচারের পর সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। রোজায় তীব্র গরমে জনজীবনে যেমন ত্রাহি দশা, এই গরমে তাই রোজদারের নিয়মিত ইফতারে
অবধারিতভাবে জায়গা করে নিয়েছে মাঠা, লাস্সি, ফলের জুস সহ বিভিন্ন রকমের শরবত জাতীয় পানীয়। জুস বারগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। আক্তার হোসেন জানাচ্ছেন। কয়েকদিনের টানা তাপদাহে পুড়ছে রাজধানীবাসী, তীব্র গরমে নাকাল জনজীবন। সারাদিনে রোজা রেখে প্রশান্তির ইফতারে তাই বেশি থাকছে পানীয় জাতীয় খাবার। আর এই কারণে রোজায় ভিড় বেড়েছে মাঠা, লাচ্ছি ও বিভিন্ন রকমের ফলের জুসের দোকানে। রোজা রাখার পর যখন ইফতার করি তখন তো আমরা শরবত দিয়ে করি যথারীতি। বলা যায় জন্ম বয়স থেকেই বিউটি লাচ্ছি নিয়ে খাই, বিশেষ করে ইফতারে এটা মুখরোচক। পুরানো ঢাকার ঐতিহ্য যে মাঠাটা রমজান মাসে সবাই খায়। সব সময় আমরা এই মাঠাটা এর থেকে নেই। মাঠা খুবই ভালো মাঠা। মাঠাটা খাইলে শরীরটা একবার ঠান্ডা হয়েছে, খুব ভালো লাগে। মাঠা, লাচ্ছির দোকানে নিয়মিত ক্রেতা সমাগম থাকলেও রমজানে বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। তো মনে করেন অন্যান্য দিনের তুলনায় রোজাতে অনেক বেশি চাহিদা। 35 বছর ধরে এই ব্যবসাটা করি এখানে, বুঝছেন। তাই সবসময় খালি রমজান মাসে না, রমজান মাস বাদেও আমরা সবসময় চাহিদা থাকে সকালবেলা। রমজান উপলক্ষে চাহিদা আমাদের অনেক বেশি। এমনি আমাদের লাগে 2 মণ, এখন লাগে 10 মণ দুধ। পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, লাচ্ছি আছে, ফালুদা আছে, তারপর আপনার মিল্কশেক লাচ্ছি আছে, স্ট্রবেরি লাচ্ছি আছে। কাঁচা আমের জুস অনেক চাহিদা, লাচ্ছি অনেক চাহিদা, পেঁপের জুসটা অনেক চাহিদা। পুরান ঢাকার মানুষ কাঁচা আমের জুসটা অনেক পছন্দ করে এবং লাচ্ছি অনেক পছন্দ করে। ভিড় বেড়েছে বরফের দোকানেও। অনেকেই বাসায়ই তৈরি করছেন লেবুর শরবত সহ নানা জাতীয় পানীয়। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সামিট আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে নর্থ কোরিয়ার একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। জাহাজটি কয়লা পরিবহনে ব্যবহার করা হতো বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। কয়লা নর্থ কোরিয়ার বৃহত্তম রপ্তানি পণ্য হলেও এতে জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। ওয়াইজ অনেস্ট নামের এই জাহাজটি 2018 সালে এপ্রিলে ইন্দোনেশিয়ায় প্রথম আটক হয়। এই বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্র জাহাজটি জব্দের আবেদন করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র এবারই প্রথম নর্থ কোরিয়ার কোনো জাহাজ জব্দ করল। পরপর 2 দফা নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের ঘটনাকে দুই দেশের নাজুক সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে ভাবা হচ্ছে। দেশ দুটি আবারও বৈরিতার পথে হাঁটছে বলেও অনুমান বিশ্লেষকদের। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত ইরাকের কিরকুক শহরে পথশিশুদের বিনামূল্যে লেখাপড়া করাচ্ছেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক। 70 বছর বয়সী খামিস আলী তার বাড়ির পাশের একটি দেয়ালে ব্ল্যাকবোর্ড সেঁটে গণিত ও বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছেন। তবে সবচেয়ে যে বিষয়টাকে তিনি প্রাধান্য দিচ্ছেন তা হলো পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। সব ধর্ম বর্ণের মানুষের সহাবস্থানের বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তিনি। খোলা ছাদের নিচে এই অস্থায়ী ক্লাসে অংশ নিচ্ছে খামিস আলীর মহল্লার প্রায় অর্ধশত শিক্ষার্থী। অনেক সময় আশপাশের এলাকার শিশুরাও তাতে যোগ দিচ্ছেন। জীবনের শেষ সময় পর্যন্ত পথশিশুদের মধ্যে জ্ঞান বিতরণের কাজ করে যেতে চান ইরাকের অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষক। তার এই উদ্যোগে দারুণ খুশি পথ শিশুদের অভিভাবকেরা। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। চীনের 20,000 কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। শুল্কের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 25% করেছে ট্রাম্প প্রশাসন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে তারা এই সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একটি চুক্তির জন্য ওয়াশিংটনে বৈঠকে বসার পরিকল্পনা করছিলেন। ধারণা করা হচ্ছিল গত কয়েক মাসের বিরোধের অবসানের কাছাকাছি পৌঁছেছিল দেশ দুটি। চীনা পণ্যের উপর নতুন করে কঠিন শুল্ক কার্যকর করার প্রায় 90 মিনিট আগেও হোয়াইট হাউস জানায় শুক্রবার চীনের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা চলবে। আনোয়ার সিমেন্ট শীট, কৃষি সংবাদ। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় প্রথমবারের মতো তামাকের পরিবর্তে গম চাষ করা হচ্ছে। একসময় লামাকে তামাকের রাজ্য বলা হলেও এখন তামাককে সম্পূর্ণ না বলছেন এই উপজেলার কৃষক। হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। বান্দরবান সদর, লামা, আলীকদম, রোয়াংছড়ি, থানচি, রুমা, নাইক্ষংছড়ি সহ বিভিন্ন উপজেলায় বেশ কয়েক বছর ধরে ক্ষতিকর তামাক চাষ করতেন কৃষক।
বেশি লাভজনক হওয়ায় সবজি চাষ বাদ দিয়ে তামাক উৎপাদন করছিলেন তারা। গম গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ কারিতাস প্রথমবারের মতো এ অঞ্চলে গম উৎপাদনে কৃষককে প্রণোদনা দিয়ে উদ্বুদ্ধ করেছে। প্রাথমিকভাবে গম চাষ করে লাভবান কৃষক। এখানে যে গমটা আপনার মনে করেন সার কীটনাশক মনে করে, তারপরে কি বলে লেবার খরচ চাষ হয়ে সব কিছু দেয়, যে সাথে আমরা এখন করে দেখছি নিজেরা। এখন তামাক চাষ বাদ দিয়ে আমরা এর সামনে ভবিষ্যতে এই চেষ্টা করব আমরা সফলতার সাথে। প্রথম পর্যায়ে লামা ও আলীকদম উপজেলায় 20 জন কৃষককে প্রণোদনার মাধ্যমে গম চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। গমের পর ভুট্টা করবে, ভুট্টার পর ধান করবে, এই বছরে 3টা ফসল করবে এবং পর্যাপ্ত পরিমাণে মাটির স্বাস্থ্যটা যাতে বজায় থাকে এই জন্য তারা ভার্মি কম্পোস্ট এবং কম্পোস্ট আবর্জনা সার এগুলি ব্যবহার করবে। কৃষককে সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা দিয়ে গম উৎপাদনে উদ্বুদ্ধ করে আগামীতে পার্বত্য অঞ্চলে গম চাষ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাজীপুরের শালদহ নদীর ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে পুরোপুরি পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর পার থেকে কেটে আনা মাটি ওই বাঁধের উপর দিয়ে ইট ভাটায় নিয়ে যাচ্ছেন ভাটা মালিকদের চক্র। নদীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করা হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। জয়দেব দাসের ভিডিও চিত্রে জায়দুজ্জামান জানাচ্ছেন। ময়মনসিংহের ভালুকার বিলাঞ্চল থেকে উৎপত্তি হয়ে শালদহ নদী 37 কিলোমিটার ঘুরে গাজীপুরের ঝিঘাটি এলাকার বংশাই নদীতে মিলিত হয়েছে। এই মোহনার কাছে উভয় নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে নিচ্ছেন ইটভাটা মালিকদের সিন্ডিকেট। এতে নষ্ট হচ্ছে নদীর গতি প্রকৃতি। শুধু তাই নয়, এই সিন্ডিকেট মাটি ভাটায় নিয়ে যেতে শালদহ নদী ভরাট করে আড়াআড়ি রাস্তা নির্মাণ করেছে। এতে নদীর পানি প্রবাহ একেবারে বন্ধ হয়ে গেছে। খুবই দুঃখজনক নদীর বুকে এইভাবে বাঁধ দেওয়া, এবং এটা অচিরেই এই বাঁধকে খুলে দিতে হবে এবং নদীকে তার মতো চলতে দিতে হবে। নদীর উপরে রাস্তা করে সেই রাস্তা দিয়ে ট্রাক চলছে এবং কারো কিছু বলার নাই, এবং এটা ওপেন সিক্রেট। এই নদীর পানি পাশে আরও 2-3টা নদী, সেগুলোর পানি দিতেই বংশী হয়ে তুরাগ হয়ে আপনার বুড়িগঙ্গা হয়ে ধলেশ্বরী হয়ে আপনার মেঘনাতে যাচ্ছে। তো সুতরাং আমরা যদি আপস্ট্রিমের নদীগুলোকে একদম শেষ করে দিই এইভাবে, তাহলে এটা বলার কিছু থাকে না। এখানে নদীকে ঘিরে টিকে থাকে সভ্যতা, তাই এইসব দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই আইনজীবী। এখানে আইন শৃঙ্খলা বাহিনী 8-10টা জায়গায় যেভাবে স্টেপ নেয় এখানেও স্টেপ নিতে পারে। যারা এই অপকর্ম করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কোর্টে সাপোর্ট করতে পারে, এবং যারা এই অপকর্ম করেছে তাদের কাছ থেকেই অর্থ নিয়ে নদীটা তার পুনরায় যে পূর্বের যে অবস্থান ছিল সেখানে ফেরত যেতে পারে। স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে শালদহ নদীর এই অংশে 2018 সালের জানুয়ারিতে প্রথম বাঁধ দেওয়া হয়। এখানে প্রায় 2 একর নদীর জায়গা বেদখল হয়ে আছে। বংশাই নদীর সংযোগস্থলে শালদহ নদীর উপর আড়াআড়ি বাঁধ দিয়ে নদীকে একেবারে ব্যক্তি সম্পদের মতো ব্যবহার করে ইটভাটার জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে। নদীকে জীবন্ত এবং প্রবাহমান রাখতে হলে এই ধরনের সব বাঁধ দ্রুত অপসারণ করতে হবে। গাজীপুরের কালিয়াকৈরের শালদহ নদীর পাড় থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে বিশ্ব রং ঈদ কেনাকাটা। ঈদের বাজার জমে উঠছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ আর ছোটদের পোশাকে ভরে গেছে বিপণী বিতানগুলো। ঈদের ফ্যাশনে শাড়ির বাজার নিয়ে রিপোর্ট করছেন মিথিলা নাজরিন। সাপ্তাহিক ছুটি থাকায় সকাল থেকেই ক্রেতাদের ভিড় শপিং মলগুলোতে। দেশীয় ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে বাহারি শাড়িতে ছেয়ে গেছে বিপণী বিতানগুলো। নকশা, পুঁতির ব্যবহার আর নজরকাড়া এমব্রয়ডারিতে সহজেই ক্রেতাদের নজর কাড়ছে শাড়িগুলো। সুতি, মসলিন ও জামদানির উপর কাজ, হাফ সিল্ক সহ রকমভেদে শাড়ির দাম পড়ছে 2000 থেকে 15,000 বা তারও বেশি। এবারে শাড়িগুলোতে কুচিটা খুব ডিফারেন্ট করা হয়েছে। কুচিতে আপনার স্ক্রিন প্রিন্টের কাজ করা হয়েছে এবং অ্যান্ডির মধ্যে আঁচলে খুব গর্জিয়াস কাজ করা হয়েছে। মসলিনের মধ্যে আপনার ব্লু, তারপরে যে পার্পল কালার, তারপরে এখন যেহেতু বাইরে একটু গরম বেশি, ধরনের লেমন কালার
তারপরে পেস্ট কালার, এই ধরনের শাড়িগুলো খুব বেশি করা হয়েছে। কেউ কিনছেন নিজের জন্য, কেউ বা প্রিয়জনদের জন্য। ঈদ উপলক্ষে কিনছি, তারপর গিফট দিব, ভাইয়ের বউদের গিফট দিব, তারপর আমার নিজের ছেলের বউ আছে, বেআইন আছে, তারপরে কলিগ আছে। কিছু কিছু পছন্দ হয়েছে এবং কিছু কিছু কিনছি আর কি, আরো কিনবো। সামনে ঈদ উল ফিতর, সেই উপলক্ষে আজকেই দেখতে আসলাম কিরকম উঠছে। যদি পছন্দ হয় তাহলে আজকেই নিয়ে নিব। ঈদের জন্য আমি জামা কাপড় কিনেছি, আমার বোনের জন্য জামা কাপড় কিনেছি। গরমের কারণে শাড়ির রং এবং মানের দিকে নজর রাখছে ফ্যাশন হাউসগুলো। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। এক্সন মোবিল ও পেট্রো চায়নার সঙ্গে $54 বিলিয়ন চুক্তি বাতিল করছে ইরাক। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বিষয়টি স্বীকার করেছেন। ওই চুক্তির বদলে দৈনিক 5 লাখ ব্যারেল তেল উৎপাদনে ইরানের সঙ্গে $400 বিলিয়ন বিকল্প চুক্তি করার কথা জানিয়েছেন তিনি। 30 বছর মেয়াদী ওই চুক্তি বাস্তবায়নে দুপক্ষের মধ্যে আরও দর কষাকষির প্রয়োজন আছে বলেও জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। তবে এই বিষয়ে মার্কিন সরকারের অনুমতি পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। সংবাদে আবারও অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে চ্যাম্পিয়ন্স লিগের মতো ইউরোপা লিগেও অল ইংলিশ ফাইনাল দেখবে বিশ্ব। ইউরোপা লিগে চেলসি আর্সেনাল ফাইনাল।